স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তনয়ের গাল বেয়ে তখন চোখে পানি গড়িয়ে পড়ছে। সরব যেন হঠাৎ খুব নির্দয় হয়ে উঠল। লোপাও সেদিন খুব কেঁদেছিল তার সামনে, পায়ে ধরেছিল, কাঁদতে কাঁদতে ওর জামা ভিজে গিয়েছিল। কথাটা মনে হতেই সরবের রাগ আরও বাড়ল। বলল, এই যে কিছু হলেই তো চোখের পানিতে পুরো পৃথিবী ভাসিয়ে দিয়ে সব ঠিক করে ফেলতে চাও। আদৌ কিছু হয় চোখের পানি দিয়ে? ভুলটা ভুলই থাকে। সে উঠে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে নিয়ে বারান্দায় চলে গেল। তনয়া স্তব্ধ হয়ে বসে রইল। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। তার সাথে কেউ কোনো দিন এভাবে কথা বলেনি। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় তার গায়ে ফুলের টোকা পর্যন্ত পড়তে দেননি তারা। অথচ আজ কতগুলো কঠিন কথা শুনতে হলো। সরব যেভাবে চিবিয়ে চিবিয়ে মুখ কঠিন করে কথাগুলো বলছিল, তনয়ার মনে হচ্ছিল প্রতিটা কথা কাঁটার মতো বিচ্ছে তার গায়ে। এমন কি করেছে সে? কিছুই তো করেনি। অন্য কারো রাগ তার উপর এভাবে কেন ঝাড়া হবে? সে তো রাগ করার মতো কোনো কথা পর্যন্ত বলেনি। ভুল করলে ভুলের মাসুল হিসেবে কথাগুলো নেওয়া যেত না হয়, কিন্তু বিনা কারণে এসব কেন সে সহ্য করবে? তনয়া কাঁদতেই থাকলো। তার মাথায় সরবের কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। মাথা ব্যথা হতে লাগলো ক্রমশ। প্রায় সারা রাত সে এভাবেই বসে ফুপিয়ে কাঁদল। মনের কোথাও ক্ষীণ আশাও ছিল সরব হয়তো এসে এক্ষুনি ক্ষমা চাইবে। কিন্তু সারা রাতে একবারের জন্য সরব ঘরে ঢুকলো না। বারান্দায় সিগারেট পুড়িয়ে রাত কাটিয়ে দিল। তনয়া একসময় বসে থাকতে না পেরে শুয়ে পড়ল। খুব দুর্বল লাগছে। কাঁদার শক্তিও একসময় শেষ হয়ে গেছে। তবে ঘুম এলো না। সরব সকালে ঘরে এসে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে গেল। মিলিও বোধহয় ওর সাথে বের হলো। তনয়া ঘুমের ভান করে পড়ে রইল, উঠল না। কথা বলার প্রশ্নই আসে না। ওরা অফিসের জন্য বেরিয়ে গেলে তনয়া উঠল। তার মন বিষিয়ে উঠেছে। সরব সন্ধ্যায় ফিরেও নিশ্চয়ই একই মূর্তিতেই থাকবে। ওর সাথে কথা বলার রুচি হচ্ছে না। সরব ঠিকই বলে, সে তাকে ভালোবাসে না। ভালোবাসলে এভাবে কথা বলা যায় না। তারা শুধু কিছু ভালো সময় একসাথে ভাগ করে নিয়েছে। সরব তার দায়িত্ব পালন করে গেছে, এই যা, এর বেশি কিচ্ছু নয়। তনয়ার ক্রমশ মন ভারী হতে লাগলো। বারবার সরবের কথা কানে বাজছে। না, এখানে আর বেশিক্ষণ থাকবে না সে, চলে যাবে। যার বাসা তাকে একা থাকতে দিয়ে চলে যাবে সে। থাকুক, নিজের যতটা স্পেস লাগে ততটা নিয়ে সে ভালো থাকুক। তনয় নিজেকে টেনে ওঠালো কষ্ট করে। প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভর্তি করে নিয়ে সে গাড়িটিকে বাপের বাড়িতে রওনা দিল। তনয়ের কোনো ইচ্ছে ছিল না এভাবে বাড়ি থেকে বের হয়ে যাবার। একদিন আগেও কল্পনা করেনি এমন হতে পারে। গাড়িতে উঠে বারবার মনে হচ্ছিল সরব একবার নিজের ভুলটা বুঝুক, তাকে সরি বলুক, ভালো করে কথা বলুক। সে বারবার ফোন চেক করে গেল, কিন্তু কোনো কল বা মেসেজ এলো না। তনয় ভেবেছিল সরব সন্ধ্যায় ফিরে তাকে না পেয়ে অবশ্যই ফোন করবে কিংবা তাকে নিতে চলে আসবে, কিন্তু তেমন কিছুই হলো না। সে মোবাইল হাতে জানালার পাশে বসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিল। তনয়াকে হঠাৎ চলে আসতে দেখে আর ওর কান্না দেখে মা বেশ ভয় পেয়ে গেছেন। তনয়া কিচ্ছু বলছে না দেখে তার আশঙ্কা আরও বেড়েছে। সরবকে ফোন করতে চেয়েছিলেন, কিন্তু তনয়া শক্তভাবে নিষেধ করেছে সরবের সাথে যোগাযোগের কোনো চেষ্টা না করতে। তিনি একটু পর পর এসে মেয়েকে দেখে যাচ্ছেন। রাত 10টায় যখন খেতে ডাকতে গেলেন তখন দেখলেন তনয়া বিছানায় চুপচাপ শুয়ে আছে। তার গায়ে ভীষণ জ্বর। সরব অনেকবার কলিং বেল চাপলো, দরজা খুলল না। আবারও কেটে কেটে অজ্ঞান হয়ে পড়ে আছে কিনা এই আশঙ্কায় সে চাবি দিয়ে দরজা বাইরে থেকে খুলে ভেতরে ঢুকলো। তবে ভেতরে পা দিয়ে তার মনে হলো তনয়া নেই। শোবার ঘরে গিয়ে ভালো করে দেখে বুঝলো তনয়া ইচ্ছে করেই চলে গেছে। ঘরে তার প্রয়োজনীয় জিনিসগুলোর জায়গা ফাঁকা। একটা দীর্ঘশ্বাস ফেলল সরব। এজন্যই বিয়ে করতে চায়নি সে। নিজের তিতকুটে জীবনে অন্য কাউকে জড়ানোর কোনো ইচ্ছেই তার ছিল না। সে তো ইচ্ছে করে বিয়ে করেও নি, অন্যরা জোর করেছে। আর যাকে করেছে তারও ইচ্ছে ছিল। এখন তাকে দোষ দিয়ে তো লাভ নেই। সরবের গতকালকের মেজাজ এখন অনেকটা ঠান্ডা। ভেবেছিল আজ ফিরে তনয়াকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু ভালোই হলো। কয়েকদিন আলাদা থাকা উচিত, অন্তত তার মেজাজের উন্নতি হওয়া পর্যন্ত। এখানে থাকলে বরং আরও ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা ছিল। সে ফোন করবে ভেবেও করলো না। চলে যাওয়ার সময় তো তাকে বলার প্রয়োজন মনে করেনি। এখন সেই বা কেন যেচে পড়ে খোঁজ নিতে যাবে? সরবের ক্ষুধা লেগেছিল। রান্নাঘরে গিয়ে দেখলো কিছুই রান্না হয়নি। সে ক্লান্ত শরীর নিয়েই রান্না বসিয়ে দিল। অল্প কিছু হলেও রান্না করতে হবে, মিলিও তো খাবে।
মিলি ফিরল একটু রাত করে। এসে যখন জানতে পারলো তনয়া নেই, তখন সে একটু গম্ভীর হয়ে গেল। বলল, আমি থাকায় তোদের কোনো সমস্যা হয়েছে? তোকে নিয়ে কিছু না, অন্য বিষয়ে ঝগড়া হয়েছে। তাই বলে চলে গেল? এটা কোনো ব্যাপার না, একসাথে থাকলে ঝগড়া হয়। তুই হাত মুখ ধুয়ে খেতে আয়। খেতে বসে মিলি অনেকদিন পর স্বাভাবিক সুরে কথা বলল। তাকে বেশ সতেজ লাগছে আজ। সৌরভের রান্নার বেশ প্রশংসা করলো সে। দুজনে একসাথে টেবিলটাও গুছিয়ে ফেললো। সৌরভ খাওয়ার পর নিজের ঘরে গিয়ে শুয়েছিল। তখন মিলি দরজায় টোকা দিল। আসতে পারি? সৌরভ উঠে বসে বলল, হ্যাঁ আয়। মিলি ঢুকলো। তাকে দেখে সৌরভের মনে হলো সে সাজগোজও করেছে। কারণ কি? মিলি বিছানায় বসে খুব সহজ গলায় বলল, বাবা মাকে কি বলবো ঠিক করে ফেলেছি। কি বলবি? আগে আমার দিকে তাকা, কি মনে হয়? কি মনে হবে? আরে আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি কোনো শোকের মধ্যে দিয়ে যাচ্ছি? সৌরভ একটু ভেবে বলল, তোর চেহারা আগের থেকে খারাপ হয়ে গেছে। আর কথা শুনে কি মনে হয়? স্বাভাবিক। হ্যাঁ, এভাবেই বাসা যাবে। ভাব দেখাবো সব ঠিকঠাক আছে, কয়েকদিন এমনিতেই থাকবো, হাসি খুশিভাবে দিন কাটাবো। তারপর একসময় দুজনকে বুঝিয়ে বলবো যে সাফাতের সাথে কোনোভাবেই বনিমানা হচ্ছে না, অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ। সবাই তো সব কিছু পারে না। এত স্লোলি বিষয়টা বোঝাবো যে তাদের একেবারে পুরো ধাক্কাটা লাগবে না। আর সত্যি কথা বলার তো প্রশ্নই আসে না। কিন্তু আঙ্কেল আন্টি যদি কথা বলতে চায় সাফাত বা তার পরিবারের সাথে? সাফাত তো আর নিজের দোষ স্বীকার করবে না। আর ওর পরিবারের লোক, বাবা মা কথাটা জানে। তাদের আমি বলে দিয়েছি কিছু না বলতে, তারা কিছুই জানাবেন না। যাক ভালো। তোকে আর তনয়াকে কি বলে যে ধন্যবাদ দেবো জানি না। সেদিন বাড়িতে গেলে আমি এভাবে যেতে পারতাম না। তো ওদের কাছে কৃতজ্ঞ রইলাম। এখন তুই ওঠ, আমাকে পৌঁছে দিয়ে আয়। এখন যাবি? হ্যাঁ। আগে তো বলিসনি। প্ল্যান অন্যরকম ছিল, ভেবেছিলাম পরশু যাব, আর একটু সময় নেব, কিন্তু আজই যেতে হবে। তনয়া যেহেতু নেই, আমাদের এক ফ্ল্যাটে থাকাটা উচিত হবে না। তুই এত বেশি বুঝিস কেন? হ্যাঁ, আমি মেয়ে হলে কি তুই থাকতিস না? বন্ধুদের মধ্যে ছেলে মেয়ের পার্থক্য কেন হবে? মিলি একটু হেসে শান্ত স্বরে বলল, তোর সাথে যে তনয়া কিভাবে থাকে, এত শর্ট টেম্পার কেন তুই? শোন, আমি বাসায় যদি সাফাতে কোনো বান্ধবী এসে থাকতো, আমি কখনোই মেনে নিতাম না। তনয়া তো অনেক বড় মনের, সে কতদিন আমাকে থাকতে দিল। আমাদের মনে কোনো সমস্যা নাই থাকতে পারে, কিন্তু বায়োলজিক্যালি আমরা অপোজিট জেন্ডার এবং আমাদের রক্তের কোনো সম্পর্কও নেই। তাই এভাবে থাকাটা অনুচিত। তাছাড়া সমাজ বলেও একটা বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা, তনয়ার প্রতি আমার অনেকটা কৃতজ্ঞতা বোধ আছে। সে কথা ভাবলে আমি থাকতে পারি না। তোকে দেখতে আধুনিক মনে হলেও ভেতরে ভেতরে তুই অনেক কনজারভেটিভ রয়েছিস। হ্যাঁ রে, ঠিক ধরেছিস। নইলে এই দোষটা দেখতে হতো না। সাফাত যা করছে আমিও তাই করতাম। ওপেন রিলেশনশিপে থাকতাম, আর বাইরে বাইরে ম্যারিটাল স্ট্যাটাসও বজায় থাকতো। কিন্তু সবাই তো সব কিছু পারে না। আমি ভিতরে ভিতরে পাক্কা ঘরোয়া বাঙালি নারী। সে যাক, এখন উঠতে হবে। তার মানে তুই সত্যি চলে যাবি? হ্যাঁ, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। খাওয়ার জন্য আরও দেরি হলো, কিন্তু তুই নিজের হাতে রান্না করেছিস দেখে না খেয়ে যেতে পারলাম না। তাড়াতাড়ি করে রেডি হয়ে যা, আমি ড্রয়িং রুমে বসছি। সৌরভ কাঁধ ঝাঁকালো। ওকে। সৌরভ তৈরি হতে হতে মিলি তনয়ার মোবাইলে একটা মেসেজ পাঠালো। তনয়া, আমাকে নিয়েও হয়তো তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি আসলে বুঝতে পারি না এমন কিছু হতে পারে। আগেই বোঝা উচিত ছিল। আমার নিজের সংসার ভাঙার পর আমি চাই না আমার শত্রুর সাথেও এমনটা হোক। আর তুমি তো আমার শুভাকাঙ্ক্ষী। আমি চলে যাচ্ছি নিজের ঠিকানায়, তুমিও নিজের ঠিকানায় ফিরে এসো। আর আমার কারণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। গাড়িটা মিলিদের বাড়ির সামনে আসতেই মিলি বলল, ভেতরে যেতে হবে না, এখানেই থাক। তোকে ভেতরে যেতে বলছি না সেজন্য সরি। মা বাবাকে জানতে দিতে চাই না যে আমি তোর সাথে এসেছি। ইটস ওকে, অন্য সময় আসবো। মিলি গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে গিয়েও আবার বসে পড়ল। স্বরূপ, একটা অ্যাডভাইস দেই। আজকের দিনে লয়াল জীবনসঙ্গী পাওয়া কত বড় ভাগ্যের বিষয় তুই জানিস না। যারা পায় না তারা জানে। তাই নিজের সম্পর্ককে হেলাফেলা করিস না। তোর মধ্যে কোনো আর্জ দেখলাম না বউকে ফিরিয়ে আনার। এসব বিষয়ে যত সময় নষ্ট করবি সম্পর্ক তত ফিকে হতে থাকবে। তনয়া ভালো মেয়ে, তুই ওকে ভালো রাখলে নিজে তার চেয়েও ভালো থাকবি।
সরব শুনল, কিচ্ছু বলল না। মিলি বেরিয়ে চলে গেল গেটের ভেতর। সরব ফোন ফেলে এসেছে ভুলে। রাত বাজে 11টা। বাড়ি ফিরতে ফিরতে স্লো একটা মিউজিক চালিয়ে দিল সে। তনয়ের কথা সত্যিই মনে পড়ছে। ও পাশে থাকলে হাবিজাবি কথা বলতো, হাসতো, দুষ্টুমি করতো। এমনিতেই বাসায় ফিরে তাকে পাওয়া যায়, আজও তাও যাবে না। সরবের একবার মনে হলো শ্বশুরবাড়িতে চলে যায়, তারপর আবার কি মনে করে গাড়িটা নিজের বাসার দিকেই নিয়ে চলল। তনয়ারও বোঝা উচিত সব পরিস্থিতিতে একরকম রোম্যান্টিকতা চলে না, সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত। তনয়ার জ্বর কমছে না দেখে ভয় পেয়ে তার মা সরবকে বার কয়েক ফোন করলেন। ভাবলেন সে এলে হয়তো মেয়েটা একটু সুস্থ হবে। না জানি কত ঝগড়া করে এসেছে, কিন্তু সরব ফোন তুলল না। তনয়া সারাদিন কিছু খায়নি। মা ওর শিওরে বসে মাথায় জলপট্টি দিতে দিতে বারবার ডাকতে লাগলেন, মা, ও মা, একটু তাকাও, কিছু খেতে ইচ্ছে করে? একটা কিছু মুখে দিলে তো ওষুধটা খাওয়াতে পারি। খাবো। কি খাবে মা? ভাত খাবো। মা তাড়াতাড়ি ভাত নিয়ে এলেন। কয়েক লোকমা ভাত মুখে তুলে দিলেন, কিন্তু তনয়া খেতে পারল না, বমি করে ফেলল। তার আরও দুর্বল লাগছে এখন। বাসায় ফিরে সরব দেখল তনয়ার মায়ের মোবাইল থেকে বেশ কয়েকটা মিসড কল, তাও অনেকক্ষণ আগের। হয়তো মিটমাট করতে ফোন করেছিলেন। ঘড়ি দেখল সে, 12টা বাজে। এখন আন্টিকে ফোন করাটা উচিত হবে না, হয়তো শুয়ে পড়েছেন। তার চেয়ে কাল কল করা যাবে। সে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। ইনসামনিয়া কি ফিরে এলো? সে গত রাতে ঘুমায়নি, আজ সারা দিন কাজ করেছে, তবুও চোখে ঘুম নেই। তনয়া কি সাথে করে তার ঘুমও নিয়ে গেছে? বিয়ের পর থেকে সরবের ঘুম ভালো হতো। বিছানায় শুয়ে তনয়ার গায়ের ঘ্রাণে ঘুম চলে আসতো। সরব একসময় বিছানায় গড়াগড়ি খেতে খেতে বিরক্ত হয়ে বারান্দায় চলে গেল। তনয়ার লাগানো গাছে হাসনাহেনা ফুল মাতাল করা ঘ্রাণ ছড়াচ্ছে। যেদিন প্রথম এই গাছটাতে ফুল ফুটেছিল, তনয়া বাচ্চাদের মতো খুশি হয়েছিল। ওর মোবাইলের গ্যালারি ভর্তি এসব ফুলের ছবি। আশ্চর্য তো, গতকালও এই বারান্দায় পুরো রাত কাটিয়েছে সরব। কাল তো এসব দেখে তনয়ার ছোট ছোট ব্যাপারগুলি মনে পড়েনি, সে ঘরেই ছিল সেজন্য, কে জানে। সরব ভোরের দিকে বারান্দায় রকিং চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন রোদ উঠে গেছে। তড়িঘড়ি করে ঘরে ঢুকে ঘড়ি দেখে মাথায় হাত দিল, 10টা বাজে। কত দেরি হয়ে গেল, কিভাবে টের পেল না বুঝতে পারল না সরব। এমন কখনো হয় না তার সাথে। অবশ্য একটা কারণ আছে, সে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নে সে একটা ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছে। ঝর্ণার পানি অত্যন্ত স্বচ্ছ, নিচের কালচে পাথর দেখা যাচ্ছে। ঝর্ণার পাশে চমৎকার শুভ্র রঙের একটা ফুল ফুটে আছে। জায়গাটা তার মতোই অসংখ্য দর্শনার্থী, তারা সবাই ফুল তোলার চেষ্টা করছে। কিন্তু ফুলটা এমন জায়গায় ফুটেছে যেখানে যাবার পথ অসম্ভব পিচ্ছিল, কেউই সফল হচ্ছে না। সরব নিজেও গেল, বেশ কয়েকবার পিছল খেতে খেতেও আশ্চর্যজনকভাবে ফুলটা পর্যন্ত পৌঁছে গেল। সে তুলে নিল হাতে, তার চারপাশ যেন আলোকিত হয়ে উঠল ফুলের সৌন্দর্যে। সে জিজ্ঞেস করলো, এই ফুলের নাম কি? কেউ একজন উত্তর দিল, তনয়া। সরব তনয়াকে নিয়ে ফেরার চেষ্টা করলো, কিন্তু এবার আর আগের মতো পথটা সহজ মনে হচ্ছে না। মনে হচ্ছে ফিরতে গেলেই সে পিছলে যাবে, ফুলটা পড়ে যাবে হাত থেকে। কিছুতেই এটাকে হাতছাড়া করা যাবে না। ড্রাইভ করতে করতে স্বপ্নটাই মাথায় ঘুরপাক খাচ্ছিল সরবের। এত জীবন্ত স্বপ্ন সে বহু দিন দেখেনি। স্বপ্ন এত স্পষ্ট মনেও থাকে না। এটা মনে আছে যেন একটু আগেই সে পাহাড়ের পাশে ঝর্ণার ধারে ছিল। অফিসে ঢুকে এক গাদা কাজের মধ্যে ডুবে যাবার আগ পর্যন্ত স্বপ্নটা সরবকে ভাবালো। তারপর একসময় ভুলে গেল সব কিছু। লাইফ টাইমে সরবের মনে পড়ল গতকাল তনয়ার মা ফোন করেছিলেন, তাকে কল ব্যাক করা দরকার। সে করিডোরে একাকী একটা কোণ বেছে নিয়ে কল করলো, কিন্তু কলটা কেটে দেওয়া হলো। সে আরও কয়েকবার চেষ্টা করলো, প্রতিবারই একবার রিং বাজার পর কেটে দেওয়া হচ্ছে। সরবের মনে হলো কাজটা তনয়ার। সে এবার তনয়ার মোবাইলে কল করলো, একই ঘটনা ঘটল, কল কেটে দিচ্ছে বারবার। আচ্ছা, বলো না কথা, দেখি কতদিন না বলে থাকতে পারো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নিজের মনেই বলল সরব, তারপর খেতে চলে গেল। সকালে না খাওয়ায় প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, কিন্তু ক্যান্টিনের খাবার আজ একেবারেই খাওয়া যাচ্ছে না। মাঝে অনেক দিন তনয়াদাকে বাসার খাবার প্যাক করে দিয়েছে, তাতেই অভ্যাস খারাপ হয়ে গেছে। নইলে এই ক্যান্টিনের খাবার সে গত কয়েক বছর ধরে সোনা মুখ করে খেয়ে আসছিল।
স্বরূপের মনে হলো মানুষের বেশি আরাম পাওয়া উচিত না, আরাম তার স্বভাব চরিত্র বিগড়ে দেয়। মাছের কাটলেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। এই জিনিস তনয়া একটু বেশিই ভালো বানায়। তনয়ার জ্বর ভোরের দিকে কমেছে। সারা রাত মা জেগে পাশে বসেছিলেন। তনয়া ভোরের দিকে উঠে দেখেছে মা খাটের রেলিংয়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। মায়ের মুখের দিকে তাকিয়ে তনয়ার মনে হয়েছে পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা শুধুমাত্র মা বাবার পক্ষেই সম্ভব। এরা না থাকলে আর কেউই রইবে না তার। জ্বর আর এলো না। সে সকালে ঘিয়ে ভাজা পরোটা আরাম করে খেলো, তারপর 1 কাপ চা খেলো টেলিভিশন দেখতে দেখতে। স্বরূপের চিন্তা জোর করে মাথা থেকে সরিয়ে রাখলো। মায়ের সাথেও অনেকক্ষণ গল্প হলো এরপর, কিন্তু স্বরূপের কথা না সে তুলল না মা এ নিয়ে কিছু জিজ্ঞেস করলেন। স্বস্তি পেল তনয়া। স্বরূপের ব্যবহারের কথা তাদের বললে তারা মোটেও খুশি হবেন না, আরও চিন্তায় পড়ে যাবেন। তার চেয়ে ভাবুক না সে ঝগড়া করে এসেছে। দুপুরের দিকে মায়ের মোবাইলে স্বরূপের কলটা দেখে চমকে গেল তনয়া। মা তখন গোসলে। সে মায়ের ঘরের জানালার পাশে বসে আচার খাচ্ছিল। হঠাৎ জনাবের ফোন। ওর নামটা দেখে গদ জ্বলে গেল তনয়ার। তাকে ফোন করার প্রয়োজন মনে করেনি। ওই ছেলে তো জানেও না সে বাপের বাড়িতে এসেছে নাকি মরে গেছে, জানার চেষ্টাও করেনি। এখন এসেছে ফোন করতে। কোন দুঃখে করেছে কে জানে। কিছু জানতে হবে না ওর। ও থাকুক ওর স্পেস নিয়ে, রাগ নিয়ে, অতীত নিয়ে। তনয়া কল কেটে দিল। বিকেলের দিকে সে আকাশ দেখছিল। পাশের বাড়ির এক ঝাঁক কবুতর তখন আকাশ জুড়ে ঘুরে ঘুরে উড়ে যাচ্ছে। কখনো অনেক ওপরে উঠে যাচ্ছে, আবার কখনো নিচে নেমে আসছে। এদের দেখতে দেখতে হঠাৎই সেই রাতের ঘটনা চোখের সামনে ভেসে উঠল। আবারও যেন সে ফিরে গেল সেখানে। স্বরূপের হাত ধরার পর সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। চমকে উঠল তনয়া। ফিরে এলো বাস্তবে। বাবার বাড়ির বারান্দায় যেখান থেকে কবুতরের ওড়াউড়ি দেখা যায় না, স্বরূপ কোথাও নেই। সন্ধ্যার মুখে বাসায় ঢুকলো স্বরূপ। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যাটা দেখলো মনোযোগ দিয়ে। কোনো পরিবর্তন হয়েছে কি তার জীবনের? পুরো ফ্ল্যাটটা খাঁ খাঁ করছে, যেন ভেতরের দিকে তাকালে তাকে গিলে খেতে আসবে। সে একা একা বহু দিন এখানে থেকেছে, কখনো এমন লাগেনি। একটা গোলাপ গাছে নতুন ফুল এসেছে, চমৎকার প্যাটার্ন। শৈশবের রং থাকে হলদেটে আর কমলার মিশেলে, মাঝ বয়সে হতে থাকে গোলাপি, আর ঝরে যাবার আগে হয় রক্তের মতো টকটকে লাল। তনয়া প্রতিটা ফেজের ছবি তুলে রাখে। তনয়া ফিরতে ফিরতে হয়তো রংটা অন্যরকম হয়ে যাবে। সে মোবাইলটা হাতে নিয়ে আরেকবার কল করলো। এবারও কলটা কেটে দেওয়া হলো। স্বরূপের আজ আর রাততে হলো না। দুরি খালাকে বলে রেখেছিল তনয়া যতদিন না থাকে ততদিন আগের মতো রেঁধে রেখে যেতে। সে শুধু সব কিছু গরম করে নিল। একটা কাঁচামরিচও ধুয়ে নিল প্লেটে। এটার অভ্যাস তাকে কে করিয়েছে মনে করতে চাইল না স্বরূপ। একটা জিনিস নিয়ে সারাক্ষণ ভাবার তো কোনো মানে নেই। সে আগে টিভি দেখতে দেখতে খেত। তনয়া জোর করে টেবিলে বসে খাওয়ার অভ্যেস করিয়েছে। এখন আর খাবার সময় টিভি দেখতেও ইচ্ছা করে না। আবারও তনয়া জোর করে চিন্তাটা কিছুটা দূর করার চেষ্টা করলো সে। অফিসের কাজগুলোর কথা ভাবতে লাগলো। মা কেমন আছেন? কদিন মায়ের সাথে কথা হচ্ছে না, মাও কল করছেন না। কারণ কি? প্লেট ধুয়ে রেখে এসে মোবাইল হাতে নিল মাকে কল করতে। ডায়াল করে কানে দিতেই কয়েকবার রিং হয়ে কেটে দিয়ে নারী কণ্ঠে বলতে থাকলো, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি বিজি। অবাক হয়ে সে স্ক্রিনের দিকে তাকালো। মায়ের বদলে তনয়াকে ফোন করেছে। সব কিছুর একটা লিমিট থাকে। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। রং নাম্বারের কলটা তৃতীয়বারের মতো এলো। মিলি ঘুম জড়ানো গলায় রিসিভ করে বলল, কে বলছেন? ওপাশ থেকে মৃদু একটা স্বরে বলল, ডিস্টার্ব করলাম? মিলি নাম্বারটা খেয়াল করলো। হ্যাঁ এটাই। ফোন করে হাবিজাবি বক বক করে। সম্ভবত এই লোকের কোনো কাজকর্ম নেই। তার নাম্বার কোথায় পেয়েছে কে জানে। দুনিয়াটা ফালতু লোকে ভরে গেছে। সে কথা বাড়ালো না। কল কেটে দিয়ে নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলে দিল। আজকের ঘুমটা তার ভালো হয়েছে। সেই পুরনো ঘর, সেই পুরনো বিছানা, নরম কোলবালিশ, এসির পছন্দ মতো টেম্পারেচারের দক্ষিণের জানালা, হালকা রঙের পর্দা, ড্রেসিং টেবিলের বিশাল আয়না, সব আগের মতোই আছে। গত দুরাত মা বাবার চিন্তায় ঘুম হয়নি। তবে আজ আর চিন্তা নেই। তাদের সে বলে ফেলেছে সাফাতের সাথে থাকতে ভালো লাগছে না, কয়েকদিন আলাদা থাকবে মনের দূরত্ব কমিয়ে নিতে। বাবা মা এত স্বাভাবিকভাবে নিলেন যে মিলির বিশ্বাস হতে চায়নি। সে আবারও বলেছিল যতদিন ইচ্ছে থাকবো, কিন্তু প্রশ্ন করতে পারবে না। ওরা খুশি হয়ে রাজি হয়েছে। মেয়েকে কাছে পাবার লোভে হয়তো। কেন যে এতদিন শুধু শুধু ভয় পাচ্ছিল।
ফোনটা আরেকবার চেক করলো সে। তনয়ের পাঠানো ফিরতি মেসেজটা সে কতবার পড়েছে কে জানে, তবুও পড়তে ইচ্ছে করে। তনয়া লিখেছে, আপু তোমার দুঃখিত হবার কিছু নেই, আমি তোমার উপর কোনো রাগ করিনি, রাগ পুষে রাখা প্রশ্নই আসে না। তোমার জন্য আমাদের মধ্যে কিছু হয়েছে এটা যেমন বলা যায় না, আবার তোমার জন্য সব হয়েছে সেটাও বলা যায় না। তুমি পরোক্ষভাবে ছিলে, তবে সমস্যাটা তোমার উপস্থিতিতে নয়, তোমার পরিস্থিতিতে ছিল। তোমার ঘটনাটা আমার সাথে তোমার বন্ধুর সম্পর্কটার আসল চেহারা বুঝিয়ে দিয়েছে। উপর দিয়ে সেটা ভীষণ সুন্দর মোড়কে ঢাকা হলেও ভিতরটা ফাঁকা ছিল। তুমি না এলে বুঝতেই পারতাম না, ধোকায় থেকে যেতাম। তুমি বরং আমার উপকার করেছো। সেদিন যে বললে ভালো হয়ে থাকলে মানুষ সস্তা ভেবে বসে, তুমি জানো কথাটা কত সত্যি। তোমার সাথে আমার একটা মিল আছে, তুমি আমি দুজনেই বাবা মায়ের একমাত্র সন্তান, আদরটা তাই অনেক বেশি। সেজন্য হয়তো বুঝেছিলে আমি কষ্ট পাবো। খুব দ্রুত বুঝে গেছি বলে বেঁচে গেছি নাকি হেরে গেছি জানি না, তবে ভালোই হয়েছে। অন্ধকার হয়ে কতদিন থাকতাম বলো। তোমার জন্য আমি অনেক দোয়া করি, তুমিও আমার জন্য দোয়া করো। মোবাইল রেখে আরেকবার চোখ বুঝবে তখনই আবার ফোন বাজলো। অচেনা নাম্বার, ধরলো সে। হ্যালো। কোনো কথা শোনা গেল না, তার পছন্দের একটা মিউজিক শোনা গেল। গিটার বাজাচ্ছে কেউ, সুন্দর সুর, গুনগুন করছে সেই সাথে। কিছুক্ষণ পর কথা বলল লোকটা, সেই একই লোক। ব্লক করে দিলে যে তখন, এবারও যাতে না করেন তার জন্য ঘুষ দিয়ে নিলাম। পছন্দ হয়েছে? কে আপনি? পরিচয় না জানলে কথা বলা যায় নাকি? না। ধরুন আমার নাম হিমালয়। নাম ধরাধরির কোনো প্রয়োজন দেখছি না। ফালতু কথা বলতে আমাকে ফোন করবেন না। বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। কল কেটে এই নাম্বারটাও ব্লক করলো মিলি। এরকম গাদাগুচ্ছের রং নাম্বার লাইন ধরে পড়ে থাকা ছেলের সামাল দেবার অভ্যাস তার আছে। ছোটোবেলা থেকে এই কাজ করে সে অভ্যস্ত এবং বিরক্ত, কিন্তু বিয়ের পর এসব একেবারেই কমে গিয়েছিল। সে কারো দিকে ফিরে চেয়েও দেখতো না, লোকে তাকে অহংকারী ভেবেই দূরে দূরে থাকতো। কিন্তু হঠাৎ এই লোক উদয় হলো কোথা থেকে? লোকটা কি জানে সে এখন সাফাতের সাথে থাকছে না? জানলো কেমন করে? এই কথা তার কাছের বন্ধুরা ব্যতীত আর কারোরই জানার কথা নয়। লোকটা তবে কে? আজ তার নবম নির্ঘুম রাত। সময়ের সাথে সাথে প্রতি রাতে তার দীর্ঘশ্বাস ভারী হয়েছে। তনয়াকে সে আনতে চায়নি। দুদিন ফোন করার পর প্রতিবারই কেটে দিল, আর ফোনও করেনি। সে অভ্যস্ত হবার চেষ্টা করছে, আগের মতো হয়ে যাবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এতটাই জুড়ে বসেছিল মেয়েটা। প্রতি রাতে প্রায় ভোরের দিকে আবছা তন্দ্রা মতো আসে। তন্দ্রার ঘরে সে তনয়াকে ছুতে হাত বাড়ায়, কিন্তু হাতে ঠেকে শূন্য বিছানা। একটা কাটার মতো বুকে বিধে জেগে উঠেছে মেয়েটা। দুদিন ঘুমের ওষুধ খাবার চেষ্টা করেছিল, তাতে হিতে বিপরীত হয়েছে। দুঃস্বপ্ন দেখে বারবার ঘুম ভেঙেছে তার, সাথে মাথায় জমা হয়েছে তীব্র ব্যথা। প্রতিবার একই স্বপ্ন, সে একটা পাথরে পা দিয়ে পিছলে পড়ে যাচ্ছে তলে। কেউ একজন তাকে টেনে তুলছে, কিন্তু হাতের ফুলটা ভেসে যাচ্ছে স্রোতের টানে। সরব আজও স্বপ্নটা দেখল। ঘুমিয়েছিল কখন মনে পড়ছে না। ঘড়িতে 3:10 বাজে। এত রাতে কি তনয়া জেগে? একবার কথা বলতে ইচ্ছে করছে। সে ডায়াল করলো তনয়ার নাম্বারে। একবার বাজলো, তারপর সে চিরচেনা স্বর জানিয়ে দিল ওপাশের মানুষটি ব্যস্ত। পরে চেষ্টা করতে তনয়া কি জেগেছিল? তবে সে কি মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে? স্পেস চেয়েছিল সে, কিন্তু সেই স্পেস তাকে হাঁ করে গিলে খেতে আসবে কে জানতো তা? সরব কদিন ধরে অফিসের কাজে গোলমাল করে ফেলছিল। ঠান্ডা মাথায় কিছুই করতে পারছিল না। পারার কথাও নয়, বহুদিন সে ঘুমাতে পারে না, মাথা গরম হয়ে থাকে সারাক্ষণ। আজ বস তাকে ইচ্ছা মতো ঝাড়লেন। সরব কিছু বলতে চাইলে বললেন, আপনার অজুহাত শোনার সময় নেই, ঠিকঠাক কাজ করতে পারলে করুন, না পারলে আমাদের অনেক অপশন আছে। সরব নিজের ডেস্কে ফিরে মাথা চেপে বসে রইল। আধ ঘন্টা ধরে চেঁচিয়েছে লোকটা। এত কড়া ভাষা, মাথা ধরে যায়। বস বলেই একটা মানুষ অন্য একজনকে এভাবে হেনস্থা করতে পারে? এত সহজ? তার দিকটা একবারও ভেবে দেখলো না লোকটা। কথাগুলো ভালোভাবেও বলা যেত। নিজের বাসার ফ্রাস্ট্রেশন এখানেও এসে ছাড়বে? এলোমেলো ভাবতে ভাবতে হঠাৎ একটা অপরাধ বোধের বাতাস ধাক্কা দিয়ে গেল তাকে। সে সেদিন তনয়ের সাথে এর চেয়েও খারাপভাবে কথা বলেছিল। আজ তবুও তার অনেকগুলো দোষ আছে। সেদিন তনয়ের আদতে কোনো দোষ ছিল না, মেয়েটা শুধু তাকে কাছে ডেকেছিল। আর তার কিছুই তো নয়, সেও অন্য একটা বিষয়ের রাগ ওর ওপর ঝেড়েছে।
স্বরূপের হঠাৎই যেন চোখ খুলে গেল। এতদিন তার মনে হচ্ছিল ওদের মধ্যে ঝগড়া হয়েছে, তার জেদ ধরেই তনয়া চলে গেছে। কিন্তু আজই প্রথমবার মনে হলো ঝগড়াটা একতরফা ছিল, শুধুই তার পক্ষ থেকে। সে পুরুষ মানুষ, আবেগ নিয়ন্ত্রণ সে মেয়েদের তুলনায় অনেক ভালোই পারে। তবুও বসের চেঁচামেচি শুনে অসহ্য লাগছে। তনয়া তো মেয়ে, তার উপর এত নরম মনের, সে তার নিষ্ঠুর আচরণে নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে। সে তনয়াকে সত্যিকার অর্থেই অত্যন্ত পছন্দ করে। ওর ছোট ছোট কাজ, কথা, ছেলে মানুষই, আহ্লাদ সবটা তার পছন্দ। অথচ এই কদিনে সে কিসের মধ্যে ছিল যে একটা বিষাদের ছায়া তার মনের ভেতরটা দেখতে দিচ্ছিল না। অপরাধ বোধে মাথা নিচু হয়ে আসছিল স্বরূপে। তনয়াকে অনেক কষ্ট পেয়েছে, খুব কেঁদেছে নিশ্চয়ই। বেচারি, এত ভালো একটা মেয়ে, না জানি কত অভিমান জমিয়ে বসে আছে। কিন্তু এটা বুঝতে তার এতটা সময় লেগে গেল কেন? সেদিন সে প্রচণ্ড রেগেছিল। তনয়াকে সে রাগের মাথায় ঠিক কী কী বলেছে নিজেরও মনে নেই, শুধু মনে পড়ছে শেষে তনয়ার চোখ ভর্তি পানি দেখে সে কান্না নিয়েও কিছু একটা বলেছিল। স্বরূপের নিজেরই চোখে পানি চলে আসছে, ইচ্ছে করছে ছুটে চলে যেতে। কিন্তু আজ কাজ ফেলে গেলে আগামীকাল নির্ঘাত টার্মিনেশন লেটার হাতে বসে থাকতে হবে। হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে কৃত্রিম আলোয় বাইরের এক চিলতে বাগান দেখছিল তনয়া। চমৎকার কিছু মৌসুমি ফুল ফুটে আছে। সে কোনো গাছ দেখলে তার প্রথমে নিজের ছোট্ট বারান্দা বাগানের কথা মনে পড়ে। কেমন আছে গাছগুলো? সন্ধ্যার শেষ আলো কখন নিভে গেছে, তারাগুলো জলজল করছে কান্নার মতো। ওদের পাশাপাশি দেখা গেলেও আসলে ওরা একে অপরের থেকে বহু আলোকবর্ষ দূরে। ওদের কি একাকী লাগে না? কত হাজার কোটি বছর ধরেই এইভাবেই নিঃসঙ্গ তারারা কোনো কৃষ্ণ গহ্বরের চারিদিকে ঘুরে ঘুরে মাথা কুটে মরছে, ক্ষয় যাচ্ছে, ঝরে যাচ্ছে। মানুষও কি তাই নয়? সারা জীবন সে সুখ নামক কৃষ্ণ গহ্বরের চারিদিকে ঘুরে যায় কিসের আশায়? কতটুকু বা পায় তার থেকে? বাবা মা কোথায় যেন গেছেন ওকে রেখে। তনয়ার মনে হলো তারা ডক্টরের সাথে কোনো গোপন পরামর্শ করতে গেছেন। সেসব কথা তারা তাকে জানাতে দিতে চান না। ওরা ফিরে তনয়া আগ্রহ ভরে জিজ্ঞেস করলো, কি বললেন ডাক্তার? বলেছে তোমার কানে ধরে ঘুম পাড়াতে। কানে ধরলেই ঘুম আসবে? আসবে মানে ঘুমের বাবা আসবে। তনয়া খুব সাবধানে গাড়িতে উঠে বসলো। সে তো আর একা না যে ধুপধাপ যা খুশি করে ফেলবে। একটা ছোট্ট মানুষও তার সাথে আছে। যদিও সে এখনও পুরোপুরি মানুষের আকৃতি পায়নি। 7 সপ্তাহ বয়সের মানুষটি নাকি একটি মুড়ির দানার সমান বড় হয়েছে। তবুও তনয়ার মনে হলো এই ক্ষুদে মানুষটি তাকে ভালোবেসে 2 হাতে জড়িয়ে রেখেছে। সন্দেহটা তনয়ার অনেক আগেই হয়েছিল। তার পরীক্ষার মধ্যে পিরিয়ডের ডেট পড়ায় সে বেশ প্রস্তুতি নিয়ে রেখেছিল লম্বা লম্বা পরীক্ষাগুলো কিভাবে দেবে সেটা ভেবে। কিন্তু পিরিয়ড মিস হলো, এমনটা সচরাচর হয় না। তার উপর খাওয়া দাওয়ায় অরুচি আর বমি বমি ভাব তো আছেই। স্বরূপকে সে কয়েকবার বলতে চেয়েছে কথাটা, কিন্তু বলা হয়ে ওঠেনি। এমনকি সে শেষ দিনও এটাই বলতে চেয়েছিল, স্বরূপ যদি একবার শুনতো। এখন পরিস্থিতি অন্যরকম হতে পারত। দীর্ঘশ্বাস ফেলল তনয়া। পরিস্থিতি এখন কেমন সে বুঝতে পারে না। কতগুলো দিন হয়ে গেল স্বরূপ একবারও এলো না। তার তো ভীষণ ইচ্ছে করে ওকে দেখতে। স্বরূপের কি একবারের জন্য ইচ্ছে হয় না তাকে দেখার? সম্পর্কটা এতটা ঠুনকো নিশ্চয় ছিল না। তবে সে চলে এসেছে মানে কি স্বরূপ ধরে নিল সে তাকে ছেড়ে চিরতরে চলে এসেছে? বোধহয় বোঝা মুক্তির আনন্দে সে বেশ আরামে আছে। মা বাবার চোখ এড়িয়ে তনয়া চোখের পানি মুছে ফেলল। মুখটা হাসি হাসি করে বাইরে তাকালো। মা বাবা ভয়ানক দুশ্চিন্তায় আছেন। এতদিন কিছুই বলেননি, আজ না বলে ছাড়বেন না। তনয়ার জ্বরটা ভালুকের মতো আসছিল যাচ্ছিল কদিন ধরেই। এই একেবারে নেই, আবার দেখা যেত রাত বিরাতে বিকট রূপে হাজির। বাবা ডাক্তার দেখাতে নিয়ে এলে ধরা পড়ল সে প্রেগনেন্ট। খবরটা শোনার পর থেকে তনয়া বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে। তার ভয়ানক কান্না পাচ্ছে, ভেতর থেকে কষ্টগুলো পাক খেয়ে উঠছে। সে প্রবল মানসিক শক্তি দিয়ে কান্নাকে পরাজিত করে স্বাভাবিক মুখে বসে আছে। বাড়ি ফিরে সে নিজের ঘরে চলে গেল। মাকে বলল ঘুমাবে, তাকে যেন বিরক্ত না করে কেউ। মা একটু পরে ওর জন্য গরম দুধ নিয়ে এসে দেখলো ঘর ভেতর থেকে বন্ধ। তিনি চিন্তিত হয়ে স্বামীর কাছে গিয়ে বললেন, জামাইকে আসতে বলো, সে আমার ফোন ধরেনি। এখন কথা বলা খুব জরুরি। এসব কি হচ্ছে? আগে মেয়ের সাথে কথা হোক, তারপর ওটা শুনবো। স্বরূপ অফিস ছুটির পর সন্ধ্যায় শ্বশুরবাড়িতে চলে গেল, কিন্তু গিয়ে দেখলো বাসা তালা দেয়া।
পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে পারলো না। নিচে দারোয়ান জানালো সবাই বিকেলের দিকে বেরিয়ে গেছে। কোথায় গেছে সে জানে না। স্বরূপ ঘন্টা দুয়েক অপেক্ষা করলো। ফোন সে দুপুরেও কয়েকবার করেছে, বরাবরই কেটে দিয়েছে তনয়া। এখন আবার করলে রিং বেজে বেজে শেষ হয়ে গেল, কোনো সাড়া এলো না। একসময় স্বরূপের মনে হলো ওরা হয়তো রাতে ফিরবে না, আর অপেক্ষা করে লাভ হবে না। সে ফিরতে পথ ধরল। বাড়ি ফিরে গোসল করে নামাজ পড়তে গেল স্বরূপ। মসজিদে মিলাদ পড়ানো হয়েছে, সবাইকে জিলাপি দিচ্ছে। জিলাপি দেখে স্বরূপের মনে পড়ল তনয় খুব পছন্দ করে। কী যে খুশি হয় মসজিদে জিলাপি পেলে, সে দুটো নিল। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।